হ্যালো, দেবব্রত দাস কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ আমি এলএইচও পিপিজি থেকে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি একটা কমপ্লেন করেছেন। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা সম্বন্ধে একটু জানতে চাইছি। হ্যাঁ হ্যাঁ বলুন। একটু টেনশন শুরু বলুন হয়ে তো। গেল আমার এটা শুনেই। আমার কোনো তো অপরাধ নাই, তাও শুনেই শুনতে এমন অবস্থা হয়ে গেছে আমার, মানে ফোবিয়াটিক হয়ে গেছি একটু। তার মানে আমি হ্যাঁ? হেলমেটটা খুলে তাতে কথা বলছি, বাড়িতেই আছি, বেরোচ্ছিলাম আর কি। কয়েক হুম। সেকেন্ড, হ্যাঁ হেলমেট। হ্যাঁ বলুন। বলুন, কি কি ঘটেছে একটু বলুন তো। এই মুহূর্তে আমি হচ্ছি প্রচন্ড টেনশনে আছি যে আমাকে কখনো জমানো টাকা নেই, এফডি আরডি নেই, কোনো টাকা পাচ্ছি না। এমনকি যেটা লিপ স্যালারি, যেটা এতটা টাইম লাগার কথা না, আজ 1 মাস 21 দিন হয়ে গেল। 31শে ডিসেম্বর আমি ইভিআরটা নিয়েছি, সেদিন থেকে ইমপ্লিমেন্ট হয়েছে। তো এইটার জন্য আমি পাগল হয়ে গেলাম। আর ঘটনা যেগুলো ঘটেছিল, আমাকে নানাভাবে অত্যাচার করেছিল, মানসিক অত্যাচার, এগুলো অনেক ডিটেলস ব্যাপার আছে, প্রুফ টুফ এইসব আছে। কিন্তু সেটা আমি আমি এই মুহূর্তে আমি ভয়ও পাচ্ছি যে কোথা থেকে কি হবে। আমি সব কিছুতেই ভয় পাচ্ছি এখন। আমি তো ফোবিয়া, কলকাতায় গিয়ে মানসিক হসপিটালে ট্রিটমেন্ট করাচ্ছি, ওই তাই? লুম্বিনী পার্ক। হ্যাঁ বললাম না, আপনি কোথায় এই দেখাচ্ছেন? হ্যাঁ লুম্বিনী পার্ক কোথায় মেন্টাল, দেখাচ্ছেন? হ্যাঁ? লুম্বিনী পার্ক, লুম্বিনী পার্ক মেন্টাল হসপিটাল। আচ্ছা, এরকম অবস্থা হয়ে গেছে? হ্যাঁ, মারাত্মক ভয়। মানে এগুলো শুনতে আমার টাইম দিতে হবে। আর আমার কাছে কিছু কিছু অডিও আছে, বাকি অফিসের ওরা আছে উইটনেস। মানে অকল্পনীয় অত্যাচার। কি অত্যাচার, কি রকম কি করেছে? অ্যাকশন নেবে আমার এগেনস্টে। কি অ্যাকশন নেবে? ব্যাংকে তো, ব্যাংকে আর কি অ্যাকশন হ্যাঁ, নিতে পারে? অ্যাকশন নিবে বলতে আননেসারি এরকম একটা ঘটনা ঘটেছিল কেন 5ই নেননি? জুন। বলছি বলছি একটা ঘটনা ঘটেছিল যেটা আমি বলতে চাচ্ছিলাম না। মানে আমি চেপেই যেতে যাচ্ছিলাম, আমি শান্তিপূর্ণভাবে বেরিয়ে যাচ্ছিলাম। আমি বাধ্য হয়ে কালকে ইয়েতে ওই সঞ্জীবনী ইয়েতে মেল করেছি আর কি, ওটা হুম। খবর পেয়ে। 5ই জুন, গত 5ই জুন আমার কাউন্টার থেকে, ওই হাই ভ্যালু কাউন্টারে আমি বসতে হতো, 53,000 টাকা শর্ট হয়েছে। এবং শর্টটা আমি 2 মিনিট, যার জন্য শর্ট হয়েছে, এটা 2 মিনিটের মধ্যে আমি ওটা ডিটেক্ট করতে পেরেছি। কারণ তাকে কাউন্টার পার্টটা ফেরত দিয়েই ফাঁকা ছিল সামনে, আমি চেক করলাম, দেখলাম যে ওই সেম ডিনোমিনেশন, ওখানেই ভাউচারটাও ছিল। দেখলাম যে ওটা মিস গেছে, আমার দাগ দেওয়া নাই। তো এক্ষেত্রে আর কি, কখনো ভুল হলে তারা দিয়ে যায়, অথবা আমরা ফোন করে জানাই, তখন ওরা আবার দিয়ে যায়। এরকম আজ পর্যন্ত কোনোদিন হয়। আমি 2001 সাল থেকে মালদাতে কাজ করেছি, মাঝখানে 3 বছর অন্য জায়গায় ছিলাম। অন্য ভেতরের বোর্ডের ছেলেটা ওই ক্যাশটা নিয়ে গেছিল, লুজ নোটটা ছাড়া। এবার তারপরে ফোন করার সঙ্গে সঙ্গে ফোন করেছি, তার যে মালিক, ক্যাশ ক্রেডিট হোল্ডার, সে বলেছিল যে আমি জেনে বলছি। একটু পরে জেনে বললো যে না, সে টাকা দিয়েছে। এরপরে আর তো কিছু করার নেই। এদিকে অন্য ছেলেরা, তখনকার যে চিফ ম্যানেজার, এখন পাল্টে গেছে, ওনাকে বলে ওই সিসিটিভি ফুটেজ, এছাড়া আর উপায় নেই। আমি আমি তো সেদিন মেক গুড করলাম অ্যাজ পার প্র্যাকটিস, মানে এর চেয়ে বেশি আমার জানা নেই। বরাবর দেখছি যে ওই ক্যাশটা মেক গুড করে দিলে ওটা ওখানেই আর থেমে গেল এখানে। তা আমি এই স্টেজে এসে আমি তো ওটা মেক গুড করলাম, কিন্তু আমার ইয়ে তো যাচ্ছে না। ওরা ফুটেজ জোগাড় করলো। তখনকার চিফ ম্যানেজার খুব ফ্রেন্ডলি, মানে এটা কোন কোম্পানি এটা ছিল? কাদের ছিল? ইয়েটা, কাস্টমারটা। হ্যাঁ হ্যাঁ। কাস্টমারটা কাস্টমার। হ্যাঁ, ব্যাংকের এসএসসি ক্যাশক্রেডিট কাস্টমার, বিষ্ণুচরণ ঘোষ নাম বোধহয়। ওই এখানকার লোকাল মার্কেটের গ্রসারি শপ টপ আছে। আচ্ছা, কি নাম বললেন? বিষ্ণুচরণ ঘোষ। বিষ্ণুচরণ ঘোষ। আচ্ছা, অনেক দিনের কাস্টমার নাকি? মনে হয় আমাকে যে ভয়গুলো দেখিয়েছিল, তার মধ্যে এই কথাটা খুব জোর দিয়েছিল যে সেটা হচ্ছে এটা খুব ভ্যালুয়েবল কাস্টমার, খুব ইম্পর্টেন্ট কাস্টমার। এইটা উনি যদি একটা চিঠি দিয়ে দেন যে আপনার জন্য, এই লোকটা আমার তার নাম করে চিঠি দিয়ে যে এই আমি ক্যাশ ক্রেডিটটা বন্ধ করে দিলাম, তো আপনার এই হবে সেই হবে। আরো সঙ্গে সহযোগী আরো অফিসার ছিল, সিএম, এই ম্যানেজার। কে বললো এটা আপনাকে? আমার কথা সবসময় চিফ ম্যানেজারই বলেছে। চিফ ম্যানেজার বলেছে? হ্যাঁ, সঙ্গে ছিল ওই ক্যাশ ক্রেডিট সেকশনের যে অফিসার ম্যানেজার এসছে, চেঞ্জ হয়ে, ও একই সঙ্গে পুরো লটটা মোটামুটি চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে বিশাল কুমার। নাম জানেন? কারা ছিল? হ্যাঁ, বিশাল কুমার হচ্ছে ওই সেকেন্ড যে আমাকে হুমকি দিচ্ছিল।
ভয় দেখাচ্ছিল। হুমকি দিচ্ছিল? হ্যাঁ হুমকি দিচ্ছিল? হ্যাঁ, ওই যে একটু বললাম যে এই কাস্টমার ভ্যালু, আমার চুরিটা নিয়ে কোনো কথা না, চুরিটা নিয়ে ওইটুকু বলছে, ওরা তো বলেছে দেবে, দেয়নি তো বলেনি, এতদিন দেরি হয়ে গেছে কেন? ওদের একটা ইয়ে হয়েছে, ওই আমার আত্মীয় ছিল মালদার আইসি, ওকে প্রথম দিনই আমি একটু জানিয়ে দিয়েছিলাম যে এরকম ঘটেছে। তারপরে যখন সিসি ফুটেজটা ওই পাওয়া গেল, আমরা তো হন্যে হয়ে খুঁজছিলাম যে টাকাটা, লুজ টাকাটা দেয়নিও। কিন্তু আচ্ছা। খুঁজতে খুঁজতে আলটিমেটলি পাওয়া গেছে যে লুজ টাকাটা ও এক সময় উঠিয়ে নিয়েছে, উঠিয়ে নিয়ে ওর সঙ্গে সঙ্গে চলে গেছে ওর একটা অন্য ছেলেকে রেখে। হ্যাঁ, এটা মানে পারিপার্শ্বিক পুরো জমা দেওয়া থেকে শেষ অবধি থাকলে বোঝা যাচ্ছে যে এটা প্ল্যান্ড ওয়েতে করা হয়েছে। সঙ্গী একটা ছিল এবং সেদিন ব্রাঞ্চ খুব ফাঁকা ছিল, কেউ অস্বীকার করেনি, কাস্টমার তিনবার দেখে গেছে, আমিই দেখিয়েছি ব্যাংকে, ইয়ে থেকে, ব্যাংকের কম্পিউটারে। কেউ ওইটা দেখার পর আর কেউ কোনো অবজেকশন দেয়নি, কিন্তু দিব ওই আরেকটা ফুটেজ দেখি, ইয়েটা বোর্ডেরটা দেখি, এই করতে করতে আলটিমেটলি বোর্ডেরটাও দেখেছে। ততদিনে আমি অত্যাচারিত অসুস্থ হয়ে পড়েছি। হ্যাঁ, তো বোর্ডেরটাও মানে এতদিন কি কন্টিনিউয়াস আপনাকে কি বলে গেছে? অত্যাচারিত কিভাবে হলেন? যে আমার এগেনস্টে অ্যাকশন নিবে। আমি পুলিশকে কেন জানিয়েছি, পুলিশ এগোছে একটা, 2 নম্বর হচ্ছে আমার, 1 নম্বর হচ্ছে আপনার কাছে ফুটেজ কেন আসলো, এই আচ্ছা। মানে ভয় দেখানোর এতে আমি মনে হয়, কিন্তু আমি যদি এটা আমি না হয় অন্য কথা, এটা কোনো ভয়ের কোনো ব্যাপারই না। আপনার কাছে ফুটেজ ছিল? ফুটেজ দিয়েছে চিফ ম্যানেজার সঙ্গে সঙ্গে ইয়ে আমি বলছি একটু ডিটেলসে। সেদিন যেদিন ঘটনা ঘটেছে, অন্য ছেলেরা সব, এখন তো ইয়ং জেনারেশন আছে, চিফ ম্যানেজারকে বলেছে যে এরকম ব্যাপার। তো চিফ ম্যানেজার সঙ্গে সঙ্গে টেকনিশিয়ানকে খবর দিয়েছে এই সিসিটিভি ফুটেজ দেখার জন্য। এইখানে যে ক্যামেরাটা এই কাউন্টারটা কভার করে সেটা হচ্ছে ক্যাক, ওই ইয়ের সঙ্গে, ক্যাশের সঙ্গে অ্যাডজাসেন্ট ক্যাক আছে, ক্যাশ অ্যাডমিনিস্ট্রেটিভ সেল বলে। তো সেখানকার টিভিতে এটা আছে। সেখানকার ম্যানেজার সঙ্গে সঙ্গে বললো যে হ্যাঁ এটা দেখতে হবে, এতে করুন, টেকনিশিয়ান আসুক, কারণ এটা হাত দেওয়া ঠিক হবে না। যথারীতি টেকনিশিয়ান আসলো, এসে বিভিন্ন সময় অনেকটা টাইম ধরে খোঁজা হলো, অনেক রাত অব্দি খুঁজেছিলাম। ক্যাক ম্যানেজার ওটা ভালো করে খুঁজতে বলে আলটিমেটলি আমাকে পেন ড্রাইভের ব্যাপারটা আমার কাছে নেই, অন্য একটা ছেলে বললো, টেকনিশিয়ান বললো, দাদা আপনি তো পাচ্ছি না, আপনি একটা টাইম বলুন, আমি পেন ড্রাইভে দিয়ে দিচ্ছি। ওই অন্য একটা ছেলে মুকেশ নামে, ও আমার কাছে পেন ড্রাইভ আছে, দিয়ে দিচ্ছি, বাড়িতে ওটা খুঁজবেন ধীরে ধীরে ঠিক করে, কারণ আর কত রাত অবধি থাকবো আমি। তো আমি দেখলাম ঠিকই আছে, 5 থেকে 10 পেন ড্রাইভে আপনাকে দিয়ে দিল? পেন ড্রাইভে কপি করে দিল। ওটা হচ্ছে অন্য একটা ছেলে আপনার কাছে ছিল? হ্যাঁ, আমার কাছে ছিল, অন্য একটা ছেলের কাছেও ছিল, কিন্তু যেহেতু ওদের যায়নি আমার কাছে, আমি কন্টিনিউয়াস খুঁজে যাচ্ছি যে টাকা লুজ দেয়নি, কিন্তু দেখছি যে লুজ দিয়েছে। এই করতে করতে 14ই জুন রাত্রিবেলা আমি দেখতে পেলাম, প্রত্যেকটা স্টেপের স্ক্রিনশট নিতে নিতে দেখতে পেলাম যে ওই টাকাটা উঠাচ্ছে, ওই লাল গোলাপি দেখতে পেয়ে পরিষ্কার উঠেছে। সঙ্গে সঙ্গে পরের দিন গিয়ে আমি সকালবেলা রিপোর্ট করলাম ওই সেকশনে, যে ক্যাসকেড সেকশন, তখনকার ম্যানেজার সিদ্ধার্থ গুপ্তা, উনি তার 2 দিন পরে ট্রান্সফার হয়ে গেছেন। আবার ওই নতুন যে এখনকার ম্যানেজার উজ্জ্বল কুমার, উনি এটা 13 তারিখে আগের ম্যানেজারকে রিলিজ করে দিয়েছেন, যিনি খুব আমাদের স্টাফের জন্য খুব করতেন। ওই জন্যই সেটা হচ্ছে রামনাথ বর্মন, এখন কলকাতায় কোথায় যেন আছে, কুচবিহারের লোক। হ্যাঁ, উনি সত্যি মানে স্টাফ বা এমনি কোনো কাজ পেন্ডিং এগুলো ফেলে না। তো আমার আশা, আমি তো কনফিডেন্টলি বলছি, বা অন্যরাও জানে যে উনি থাকলে এত সমস্যাই হতো না, পরিষ্কার চুরি হয়েছে, অ্যাকশন নিবে ব্যাংক, এই তো। তো আমাকে ওই নতুন চিফ ম্যানেজার বললো আপনার কাছে এগুলো কেন আপনি দিন। ঠিক আছে, আমি দিয়ে দিলাম। আমি বললাম আমি জানি টেকনিক্যালি এটা, কিন্তু এই ব্যাপার ঘটেছিল, আগের ম্যানেজার ব্যবস্থা করেছিল, নিয়ে নেন, দিয়ে দিলাম। বললো আপনি কিছু করবেন না, যা করার ব্যাংক করবে। তারপরে ওই দেখা দেখিগুলো চললো, 3বার কাস্টমার দেখলো, বিভিন্ন সময় বিভিন্ন লোক এনে। হ্যাঁ, তারপরে ব্যবসায়ী, আমি তো এখানকার পুরনো লোক, ব্যবসায়ীরা সব চেনে, ওরাও গিয়ে কথা বলে যেসব বললো যে না, ব্যাংক বলছে এটা চুরি না, ও একটা কাগজ তুলেছে, টাকা অন্য কোনোভাবে খোয়া গেছে, এই কথাটা, টাকা ব্যাংকে আছে দেখেন, কথা অন্যভাবে খোয়া গেছে, এটা প্রথম দিনই কাস্টমার বলেছিল। তো যাই হোক,
এটা তো মানে আমার স্ট্রাইক করলো মনে। অন্যান্য যারা ব্যবসায়ী বন্ধু আমাকে চেনে, তারা বলেছিল যে টাকা চিন্তা করবেন না, টাকা আসবেই। কিন্তু তারা কোনোভাবে যোগাযোগ করে জানতে পেরেছে ব্যাংক বলছে, ওরা ব্যাংক বলে বলছে, ন্যাচারালি ব্যাংক মানে ব্রাঞ্চ হেড আর কি, সিএম বলছে টাকাটা চুরি হয়নি, ওটা কাগজ করেছে, অন্যভাবে খোয়া গেছে। এবার ক্যাক ম্যানেজার জিজ্ঞাসা করেছে, তখন বলেছে না ওরা টাকা তো দিয়ে দিয়েছে। ওই কাস্টমারটার আরেকটা কর্মচারী টাকা দিতে জমা দিতে আসে, তাকে জিজ্ঞাসা করেছিলাম, ও বলছে আপনার টাকা দেয়নি, দিয়ে দিয়েছে তো। ওই ছেলেটা আর কখনো আসেনি যে চুরি করেছিল। এর মধ্যে দিয়েও দিয়েছিল, হ্যাঁ, এর মধ্যে টাকাটা দিয়েও দিয়েছিল। না না, এগুলো খবর, টাকা দেয়নি আমাকে, কেউ টাকা দেয়নি বা বলেনি টাকা দিয়েছে, ওটা মিটে গেছে। টাকা দিলে তো শেষ হয়ে যেত, আমার দিক থেকে আর করার কিছু ছিল না, কারণ বাকিটা ব্যাংকের ব্যাপার। আমার যেহেতু চুরিটা ধরা গেছে, এই জন্য আমি আশা করেছি যে আমার টাকাটা তাহলে ফেরত দেওয়া হোক। আমার ডিমান্ড এইটুকুই। তো এইভাবে চিফ ম্যানেজার বিভিন্ন জনকে বিভিন্ন রকম উত্তর দিচ্ছে। আর আমাকে ওইভাবে এত বড় কাস্টমার যদি চলে যায় এই করে, আপনার এই হবে সেই হবে, প্রচণ্ড ক্ষতি হবে। তা আমি বললাম পুলিশে যাইনি, আমি তো ওইটা আমি জানি এগুলো, আমার যেহেতু খুব ক্লোজ রিলেটিভ হয়, আমি মামা শ্বশুরই, সেই জন্য আমি সঙ্গে সঙ্গে একটু জানিয়ে দিয়েছিলাম আমার ভাগ্নেকে, ও বলে দিয়েছিল, এইটুকুই। তারপরে উনি তারপরে আমি স্টপ করে দিয়েছি, কখনোই আর যাইনি। তারপরে ওই বনু সাহা বললো, অন্য একজন অফিসার মালদা থেকে ট্রান্সফার হয়ে গেছিল, উনি এসে একদিন, দেবু চলো। না না, এখন তো আমাদের যাওয়া ঠিক হবে না। ওই চলো তো, যা বলার উনি বলেছেন, আমি চুপচাপ থেকেছি, আমি ওই নিয়ে কোনো কথাও বলিনি। এইসব নিয়ে আমাকে হুমকি দেখাচ্ছেন যে ফুটেজ কোথা থেকে আপনার হাতে আসলো, সেটা তো মানে কিভাবে আসলো সেটা আমি বললাম, এটা এইটাই ঘটনা, আমাকে এইভাবে দেওয়া হয়েছে। আর ক্যাক ম্যানেজার আলো করেছে, ক্যাক ম্যানেজার সবকিছু বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা কোনো সমস্যাই না। কি নাম? ক্যাক ম্যানেজার সুমিত ব্যানার্জি বোধহয়, সুমিত ব্যানার্জি, এখনো উনি আছেন, 7 দিন আগেও উনি ছিলেন। উনি অতি অমায়িক লোক, এত বড় কোনো ব্যাপারই না। তারপরে সিকিউরিটি অফিসার এসেছিল, আমাকে ডেকে ওনাকে কথা বলেন, তুমি সিকিউরিটি অফিসারের সঙ্গে আপনি কথা বলে নেন, এটা কোনো অসুবিধা আছে? সব শুনে টেনে বললো না এটা ঠিকই আছে ব্যাংকের ইয়ের মধ্যে। আর আপনি এর মধ্যে থ্রেটনিং চলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কিভাবে থ্রেটনিংটা কিছুদিন পরে শুরু হয়েছে, এই ধরুন যে 25 দিন বা মাসখানেক পর। ওই আমি টাকাটা দিচ্ছি, মাঝে মাঝে বলছি আমার খুব অধৈর্য হয়ে পড়ছি, আমার খারাপ লাগছে, পরিষ্কার চুরি, তাও টাকাটা দিচ্ছে না, আমার ফোকাস নষ্ট হয়ে যাচ্ছে, এত হাই ভ্যালু কাউন্টার করি। তো উনি সঙ্গে সঙ্গে আপনার ধৈর্য না থাকলে আমার ধৈর্য থাকবে না, এইভাবে সবসময় প্রত্যেকটা কথায় অ্যাটাকিং একটা ওরকম টোনে আর কি, ভীষণ বাজে। আমি চাকরি ব্যাংকের এই ছাড়া, এই গত 1 বছর ছাড়া সারা জীবনে 3 বার মাত্র বকা খেয়েছি। এত আমি ডিসিপ্লিন, সিনসিয়ার এবং মানে পোলাইট, জেন্টল, সব সব আর কি। তো ওগুলো তো আমার শরীরে নিতে পারিনি। এখন আমার আগে শুধু হাই প্রেশার ছিল, এখন 8টা রোগ ধরেছে, সুগার, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, কোলেস্টেরল বেশি, ভিটামিন ডি, এগুলো ধরেছে। এগুলো মানসিক চাপে আর কি, মেন্টাল প্রেশার। অফিসে কোনো দোষ নেই। আগের চিফ ম্যানেজার আমাকে বলেছিলেন, মানে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে আপনার টিমে পাবো, ওই 17 জনের মধ্যে টোটাল কারিগর। একটু মিটিমিটি হেসে বলেছেন 5-এর মধ্যে থাকবেন। তো চিন্তা করেন যে 17 জন, বাকি 16-র মধ্যে একজন বলে সবাই আমার চেয়ে পরে জন্মগ্রহণ করেছে, আমার জয়েনিং এর পরে। তো কাজে আমার, কারণ আমি একটু টেক সেভি, আমি বরাবরই খুব পছন্দ করি। এই অফিসে হওয়ার আগে, সিরিয়াস হওয়ার আগে, অনেক আগে থেকেই আমি কম্পিউটার ইউজ করি। তো কাজ সংক্রান্ত আমার কোনো সমস্যাই নাই। আমি এস্টাবলিশমেন্টে বসতাম, জিএসটি সব আমার, মানে এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আসা নিয়ে সমস্যা নাই, মানে টাইম পাংচুয়ালিটি। যাওয়া নিয়ে আমি অল্প বয়সে একটু ইয়েতে করতাম অনেকদিন আগে, এখন একদম ঠিক আছে, যতক্ষণ লাগবে ততক্ষণ থাকবো ব্যাংকের কাজে, কিন্তু না না লাগলে থাকবো না। কিন্তু হাই ভ্যালু ক্যাশ, যেহেতু মালদার তো চেস্ট ব্রাঞ্চ, প্রচুর ক্যাশ লেনদেন হয়, ওই জন্য ওখানে থাকতে হতো। ডেইলি 7টা, 6:30, 7টা তো হতোই, 8টা 9টাও হতে পেরেছে, কারণ ক্যাশটা না মিললে বোর্ডের সঙ্গে মেলার ব্যাপার আছে, এই ব্যাপারটার জন্য থাকতাম। ও নিয়ে আমার কোনো আপত্তি কখনো করিনি। আমি শেষ দিকে চলে এসেছি, আমি কাজে খুব সন্তুষ্ট। আর আমাকে পুরনো একমাত্র পেয়ে লোকাল যারা কাস্টমার, তারাও খুব আনন্দ পেত, আমার কাছে জিজ্ঞাসা করতো, কথা বলতো, আমার খুব আনন্দ লাগতো। হ্যাঁ, আপনি লিখেছেন যে আপনাকে রিভলভার দেখিয়েছিল, সত্যি নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে
যখন একদিন কবে কবে কোথায় দেখিয়েছিল বলুন তো? ডেট টেট গুলো আমি এই মুহূর্তে মুখস্থ নই, আমাকে দেখে বলতে হবে, সব আমার কাছে রেকর্ড আছে। আচ্ছা আচ্ছা, ঘটনাটা বলুন হ্যাঁ, অন্তত। ঘটনাটা কি বলছি। হঠাৎ করে? ঘটনাটা হচ্ছে যে সেই কাস্টমারটা ওই বোর্ডে যে ট্রেটা নিয়ে গেল ওই ছেলেটা, বোর্ডের ছেলেটা, তখন আমি এক গোছা চালান নিয়ে ওটা চালানগুলো লিখছি হাতে। মেশিন এন্ট্রি হয়ে গেছে, চালানে 4টা করে কপিতেও লিখতে হয়, সই করতে হয়, আর ওই নাম্বার দিতে হয়, জার্নাল নাম্বার। তো ওইগুলো করছি মন দিয়ে। ওই ছেলেটা ক্যাশ নিয়ে গেছিল। ওই কাস্টমারটা বলছিল যে আমি ওই ভিতরে যেটা গেল ট্রেটা ওইটা দেখতে চাই। তো ওইটার থেকে সেদিন আমার ওই যে অন্য ছেলেটার কাছে ছিল, ওটা ওটা দেখে পাওয়া যায়নি। ওই ফুটেজটা দেখা, আলটিমেটলি ওটা পরে ফুটেজটা দেখেছে। ওই ফুটেজটা যেদিন বের করার জন্য টেকনিশিয়ানকে ডাকলেন চিফ ম্যানেজার, হ্যাঁ, সেটা আমি অনেকবার বলার পর, টেকনিশিয়ানকে ডাকুন, কিন্তু আমি ডাকলে তো আসবে না, বা আমার ডাকারও কথা না, এটা ম্যানেজার। সেদিন যেমন চিফ ম্যানেজারের কথাতেই এসছে, টেকনিশিয়ানকে জিজ্ঞাসা করেছিলাম, বলে না না আপনি কেন, অন্য অন্য কেউ ডাকেনি, আমাকে চিফ ম্যানেজার বলেছে সেই জন্য এসছি, আমি কারোর কথা কি দেখাতে পারি নাকি? তো সেদিন ওখানে চিফ ম্যানেজারের ঘরে যে সিসিটিভি আছে ওইখানে স্ক্রিনে ওটা আছে। তো স্ক্রিনে ওখানে আমাকে দেখালো টাইম ধরে, আমি দেখতে দেখতে পেয়ে গেলাম এক জায়গায়। আচ্ছা, এবার কনফার্মে গেলাম। তখন আমি মানে আমি সবসময় কিন্তু সৌজন্যটা মেনে চলে, যে আমার স্যার এই তো ইয়ে আছে, আমার খুব খারাপ লাগছে, আমার পেন ড্রাইভটা যদি পেতাম, আমার পেন ড্রাইভটাতে অনেক সার্কুলার সাবম্যাটার এগুলো সব আছে, আপনি যদি অন্য পেন ড্রাইভে বা আপনার পেন ড্রাইভে একটু এটা কপি করে নিয়ে ওটা ডিলিট করে আমাকে দিতেন। তুমি হঠাৎ বললেন আমার পেন ড্রাইভে শুধুই ডিলিট হয়, আমার পেন ড্রাইভে আপনি কল্পনা করতে পারবেন না, সব কিছু ডিলিট করা যায় পার্মানেন্টলি। এটা কে বলছে? চিফ ম্যানেজার। আচ্ছা, বাকি আছে 3জন। আচ্ছা, সাইফুল যে দেখিয়েছিল, 2জন ক্লারিক্যাল স্টাফ ছিল আরো, আর ওই অনুপম সিসিটিভি টেকনিশিয়ান ছিল আচ্ছা, সবার সামনে। এটা তো ভাবতে পারিনি আমি। তারপরে ওই ছেলেটা যে ইয়ে মেসেঞ্জার, সে তাকে বললো দেখাও দেখাও তো আমার এটা, আমার সিসিটিভি পেন ড্রাইভটা। আমরা কৌতূহল নিয়ে কি ব্যাপারে এর মধ্যে, বের করলো কোন মেসেঞ্জার? রিভলভার। ওইটা ওই ওনার সামনে, ওনার চেম্বারের সামনে বসিয়ে রেখেছেন। ওটার নাম সফিউল ইসলাম। ওটা হচ্ছে হেড মেসেঞ্জার। সফিউল ইসলাম হেড মেসেঞ্জার। রকিউল? সফিউল SA সফিউল ইসলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও সিনিয়র অনেক, হেড মেসেঞ্জার। তাকে বললো সিএম যে আমার পেন ড্রাইভটা দেখান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ক্যাবিনেট থেকে। তারপরে ও দেখালো, দেখিয়ে বের করে যেই দেখলাম পিস্তল, সবাই হই মানে যে যার স্পন্টেনিয়াস রিয়াকশন ব্যক্ত করলো। পিস্তল সত্যিকারের? দেখি, মানে আমি তখন ক্যাজুয়ালি নিয়েছি, দেখি হাত দিয়ে একটু দেখবো, কোনোদিন আমি আসল হাত দিয়ে দেখিনি, আমি হাত দিয়েও দিলাম। তারপরে এই হইলো করে কথা হলো, শেষ হয়ে গেল। কিন্তু বাড়িতে আসার পর থেকে আমার স্ট্রাইক করছে, এটা একদম অপ্রয়োজনীয়, ইররিলেভেন্ট, কোনো প্রাসঙ্গিকতা নেই, তাও এইভাবে এই টোনে কথা বলে আমাকে পিস্তলটা দেখালো। মানে ইনি যে কোনো কিছু করতে পারেন, এবং ওনার বডি ল্যাঙ্গুয়েজে তাই বলছে, উনি সবসময় যে কোনো কিছু করতে পারেন। হ্যাঁ, এই আতঙ্কটা আমার আছে। এটা ওদের পরে কনফার্মেশন নিয়েছি যে কি দেখিয়েছিল আমাকে বলো তো, ওই নেতাদের সামনে ওই যে রিভলভার দেখিয়েছিল মানে আমাকে টার্গেট করে নেয়, এই যে ওই কথা বলে যে আমার সব ডিলিট হয়ে। হ্যাঁ, এইরকম অবস্থায় আপনি আরবিওতে কাউকে জানাননি? আরবিওতে আমি আমাদের ওই ইউনিয়নের তরফ থেকে জানাচ্ছি, আরবিওতে তো আমার ডাইরেক্ট জানানোর কোনো স্কোপ নাই। এখানে যে RS আছে আমাদের, অফিশিয়ালি কিছু লিখে পাঠাননি আরবিওতে? না না না, ওটা নিয়ে আমি পাজল, কারণ আমি যেটা জানতাম, আমাকে বলেছে যে আপনি কোনো কিছু করবেন না, হুমকি দিয়ে। সঙ্গে ওই পার্থ চক্রবর্তী বলে আরেকজন ছিল, তখনও জানি না, উনিও নতুন এসছেন। যে আমি তো ভেবেছিলাম পুলিশের লোক এসছে বোধহয়। আমাকে প্রচুর বকাঝকা, আপনি কেন এগুলো করলেন, কোথা থেকে পেলেন, এই করলেন, সব ডিলিট করুন, কাকে কাকে করেছেন, ওই শুনলাম। তো আমাকে কিছু করতে পারেন, কারণ একদম আমি অ্যাবসলিউটলি চুপ করেছিলাম, একদম সাইলেন্ট, কোনো কিছুই করিনি। বলেছিলাম আমাকে যা করার ব্যাংক করবে। তারপরে এটা আস্তে আস্তে সময়ের সঙ্গে গড়াতে এটা একসময় গেল। ইউনিয়ন আপনি জানিয়েছিলেন? হ্যাঁ,
ইউনিয়নের থ্রু দিয়ে হ্যাঁ। জানিয়েছিলেন? আমি ইউনিয়নকে জানিয়েছি, ইউনিয়নের থ্রু দিয়ে ওরা ভার্বালি না লিখিত? লিখিত বলতে আমি প্রথমে তো সবাই জেনে গেছে, মালদার কাস্টমার বা অন্য স্টাফ বা এমনি খবর পৌঁছে গেছে। আমি ফোনেও কথা বলেছি, আমি হোয়াটসঅ্যাপে লিখে জানিয়েছি। তার কিছুদিন পর আমি ডিজিএস এ মডিউলের যে ডিজিএস দেবাশিস সেনগুপ্ত তাকেও জানিয়েছি। হ্যাঁ, কিভাবে লিখে মেল করে? না না, হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে জানিয়েছেন দেবাশিস হ্যাঁ সেনগুপ্তকে? হ্যাঁ হ্যাঁ। আর এখানকার লোকাল যে আরএস আছে ওনাকেও হোয়াটসঅ্যাপে জানিয়েছি। আর কথা তো হচ্ছেই মুখে, ওই ঠিক আছে দেখছি কথা বলছি এটা এই সেই, কিন্তু কি কথা হচ্ছে আমি বুঝতে ওখানে পারছি। আরএস কে? আরএস এর নাম হচ্ছে প্রশান্ত বিশ্বাস। ও হচ্ছে প্রমোটি। হ্যাঁ, মানে এই প্রমোটি বলতে এই মেসেঞ্জার থেকে হয়েছে, কাজে ওর একটু ডেফিসিয়েন্সি আছে একাডেমিক। হ্যাঁ, ওরা খালি খেটে আর কোনো রকমে বুঝিয়ে টুঝিয়ে কাজ করে দেয়, এই একটা ডেফিসিয়েন্সি আছে। তো দেখছি বলে এই করতে করতে কি করলো না করলো কিছু হলো না। তারপরে এক সময় দেবাশিস ডিজিএস আমাকে বললেন যে একটা চিঠি দাও তুমি ইউনিয়নকে, মানে আমাদের লোকাল ব্রাঞ্চ সেক্রেটারিকে। আমি চিঠি লিখলাম, চিঠি লিখে ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠালাম যে একটু চেক করে দেন ঠিক আছে কিনা। উনি তখন আবার বললেন যে না তুমি এটা সেক্রেটারিকে চিফ ম্যানেজারকে দাও। তো আমি বললাম চিফ ম্যানেজারকে দিলে তো আমার ল্যাঙ্গুয়েজ পাল্টে যাবে, মানে সেক্রেটারিকে আমি যেভাবে বলবো চিফ ম্যানেজারকে তো আমি সেভাবে বলবো না। আমি ওনার সাবঅর্ডিনেট, আমি ওনাকে অন্য সবসময় টোন আমার পোলাইটনেস বজায় রেখে ঠিক আছে আমি আরেকটা লিখলাম চিফ ম্যানেজারকে। লিখে নিয়ে ওনাকে দেবাশিসদাকে দেখালাম। হ্যাঁ ইয়ে দিয়ে দাও পাঠিয়ে দাও। আমি তো খুব অসুস্থ, ছেলেকে দিয়ে পাঠাবো? হ্যাঁ ছেলে দিয়ে পাঠাও। তো ছেলে গেল। অ্যাড্রেস টু কাকে ছিল? সিএম কে? সিএম, হ্যাঁ সিএম, পরেরটা সিএম। ও আলটিমেটলি ইউনিয়নকে আর লেটার দেওয়া হয়নি নাকি? না না, লেটার দেওয়া হয়নি। আচ্ছা। আর সিএম সেদিন ছেলের কাছ থেকে রিসিভ করে নিয়ে বলেছে যে ওকে আসতে হবে, মানে আমাকে ওনাকে আসতে হবে, উনি সুস্থ হয়ে তারপরে আসুন তারপরে দেবেন, এই ডিভোর্স করেছেন। তো এটা আমি থেকে জানিয়ে দিলাম। এরপরে এই ব্যাপারটা নিয়ে আর আগায়নি। তো আমি তো নিজে কিচ্ছু বুঝতে পারছি না, আমি পাগল, যেহেতু আমি ভিকটিম এবং আমার উপর এইভাবে হুমকি ভয় দেখানো কথা হচ্ছে, আমার প্রেশার অ্যাংজাইটি এগুলো প্রচন্ড। না, আপনি যখন বাড়িতে ছুটিতে আছেন তখনও কি ফোন করে হুমকি দেওয়া চলছিল? না, মেমো একটা পাঠিয়েছিল যে আনঅথরাইজড লিভ, অথচ আমি আমি ওই হোয়াটসঅ্যাপে পাঠাতাম। একদিন হোয়াটসঅ্যাপে সেকেন্ড না থার্ডটা পাঠানোর পর ওখানে এক মাস রেস্ট দিত, আবার এক মাসের মধ্যে আমি চেক করাতাম ওই রেস্ট চলতো। মানে আমার হচ্ছে ওখানে দেখানো একমাত্র ফোবিয়া হচ্ছে ওই ব্যাংক থেকে, ওই আরো বেশি বিশেষ করে বললে ওই ম্যানেজার থেকে। হ্যাঁ, ওনার কথা ভাবলেই আমার উষ্ণ স্রোত শরীরে বয়ে যাচ্ছে, যেটা আজকেও হলো। আপনি যখন এই জিনিস নিয়ে মানে হায়ার অথরিটি থেকে ফোন করলেন, আমার ফোবিয়া কিন্তু কাজ করছে যে আমি যদিও জানি যে আমার মানে এমন কিছু ভুল নাই দোষ নাই, আমাকে দিয়ে ফোর্স করে এরকম করানো হয়েছে, কিন্তু ব্যাপারটা উঠলেই আমি ফোবিয়াটিক ইয়েতে হয়ে যাচ্ছি। তো ওই নিয়ে আর আমি কিছু করিনি। আমি হয়তো চিঠি না নিয়েছে আমার তো টাকা পেয়ে যাবো, ওইটা হলেই হলো। তো আমার টাকাটা দিয়ে দেওয়ার কথা হয়েছে। তো শেষ অবধি টাকার প্রসঙ্গ একদম কেউ আর উঠাচ্ছে না। ওই আমাকে ঘুরে ফিরে এই করেছেন আপনাকে এই হুমকি, এর চোটে আমার তারপরে ওই আমার মেডিকেল মানসিক হসপিটালের ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী আমাকে রেস্ট নিলাম, ছুটি নিতে থাকলাম। ওই সময় একটা মেমো পাঠিয়েছিল যে আপনি আনঅথরাইজড লিভ আছে, কিন্তু প্রত্যেকবারই আমি হোয়াটসঅ্যাপে অ্যাপ্লাই করতাম, মেশিনে HRMS এ অ্যাপ্লাই করতাম এবং হোয়াটসঅ্যাপে একটা ইয়ের সফট কপি প্রেসক্রিপশনে পাঠিয়ে দিতাম হসপিটালের। ঠিক। আরেকটা জিনিস জিজ্ঞেস করি, আপনি এক জায়গায় বলেছেন যে কোন একজন ক্রিমিনালকে সেভ করার জন্য, এটা কি জিনিস? যে চুরি করেছে সে তো ক্রিমিনাল, তাই না? যে চুরি করেছে মানে সেই কাস্টমার না, কাস্টমারের এমপ্লয়ি, কাস্টমার নিজে না। কাস্টমারকে আমিও চিনতাম না। আচ্ছা, বোর্ডের ছেলেটা চিনতো, তো বললো যে আমি ফোন করছি, ও এই বাজারে ইয়েতে আছে। কাস্টমারের এমপ্লয়ি, সেটার নাম জানেন? হ্যাঁ, ওটা সম্ভবত শুভঙ্কর, অন্যরা বলতে চাইনি। শুভঙ্কর শাহপুরে থাকে। হ্যাঁ, আমি টাইম নাম এলো সব বলতে পারবো, কিন্তু ওই আপনার ফুটেজ ব্যাংকে আছে এবং
পরবর্তীকালে যদি আমার ভুল হয়ে থাকে আমার মনে হয় না, তার জন্যই আমি বেশি ভয় পাচ্ছি, কিন্তু কেউ কোনো সাপোর্ট পেল না, আমি মানে প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে এরকম চাকরিটা ছাড়তে বাধ্য হলাম। না হলে এই সামনের 25 মাসে এই অবস্থা, এই স্টেজে আমি যে চাকরি 34 বছর 7 মাস করেছি, যে বেতন পেতাম সেটা 15-20 বছর প্রথম দিকে 15-20 বছরেও পাইনি। তো কে এত লোভনীয়? আর আমি এখন আরামসে খুব আনন্দে কাজ করছিলাম, এই বয়সে আনন্দে কাজ করছিলাম। আচ্ছা। তো ওই আমি যেটাকে ক্রিমিনাল উল্লেখ করেছি সেটা হচ্ছে এই যে চুরি করলো সে ক্রিমিনাল, তাই না? কিন্তু আমার সঙ্গে যেন ক্রিমিনালের মতো ব্যবহার করছে, আমি ক্রিমিনাল, এটা আমি খুব রিয়েলাইজ করছি। আরে আমি ক্রিমিনাল নাকি? আমার সঙ্গে ক্রিমিনালের মতো ট্রিটমেন্ট করছে কেন? এই নিয়ে স্টাফদের বলেছি, ওখানে বলেছি, এদের বলেছি। আর স্টাফদের মধ্যে ইউনিয়নে আমি কেন করিনি, ওখানে সব বাচ্চা ছেলে, নতুন নতুন ছেলে, যারা 3 বছর 4 বছর 5 বছর, এদের খুব বড় ক্যারিয়ার আছে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি অনেক আগে সেক্রেটারি ছিলাম মালদা ব্রাঞ্চে, তখনও একটা অন্যায় হয়েছিল আমার সঙ্গে, আমাকে রিডিপ্লয়মেন্টে ট্রান্সফার করা হয়েছিল। সবচেয়ে সিনিয়র মোস্টকে টপকে, যে সিনিয়র মোস্ট আরবিওতে ছিল, এ নিয়ে আমি কবে লিখিত দিয়েছিলাম। তখনও আমার খুব মানসিক অত্যাচার করেছিল, সেই সময় আমার বেশি রোগগুলো ধরেছে। তো সেটা এখনো আছে, আমি মেনে নিয়েছি। তারপরে আমাকে ওল্ড মালদায় কাছাকাছি একটু জায়গায় পোস্টিং দেওয়াতে, এবং প্রথমে যেখানে পাঠাচ্ছিল সেটা 16 বছর আমি কাটিয়েছি, সেটা সবচেয়ে ডেঞ্জারাস জায়গা, ওটা হচ্ছে নাম সুজাপুর। আরেকটা জিনিস জিজ্ঞেস করি, আপনার এই পিএফ গ্র্যাচুইটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো সিগনেচার করলেন কতদিন পরে? মানে ওই যেদিন আপনার সেপারেশন হয়ে গেল, তো তারপরে কতদিন পরে অ্যাপ্লাই করেছিলেন? হার্ড কপি তো ব্রাঞ্চে জমা দিতে হয়েছিল না কাগজপত্র সব? শুনেন না, হ্যাঁ ওটা নিয়ে আমি পারিনি, ওটা হচ্ছে আমার সামনেই। আমি এমনি অন্যান্যদের কাছে খোঁজ নিয়েছি, বা ওই আরাপুর আমাদের কাছেই একটা ব্রাঞ্চ থেকে একজন ভিআর নিয়েছিল সেপ্টেম্বরে, ওর কাছে খোঁজ নিয়েছি। সেটা হচ্ছে আমার সাইটটা ওই 31 ডিসেম্বর আমার জন্য খোলা থাকবে না, যেহেতু নর্মাল রিটায়ারমেন্ট না, আমি সাবমিট করতে পারবো না। এবার 31 ডিসেম্বর 5টা অবধি আমার সামনে ফোন করে এটা চিফ ম্যানেজার HRMS কলকাতার থেকে ফোন করে জানলেন, এবং উনি লাউডে দিয়ে আমাকে শোনালেন যে আপনি 5টা অবধি এখন উইথড্র করার টাইম আছে, সেই জন্য উনি 5টা অবধি আজকে খোলা যাবে না। আজকে ওনার এটা হয়ে গেলে, ভিআরটা হয়ে গেলে, কাল থেকে আপনি অ্যাপ্রুভার হিসাবে অন বিহাফ অফ দ্য এমপ্লয়ি আপনার সাইটে ঢুকে ওই সবগুলো ওগুলো সাবমিট করে প্রিন্ট আউট বের করতে হবে, এবং ওকে মানে আমাকে দিয়ে সই করাতে হবে। সেটা করেছে 7 তারিখে। আমি তার পরের দিন 1 তারিখে গিয়ে বসেছিলাম, সারাদিন বসে থেকে, সকাল থেকে বসে থেকে 4:30 নাগাদ। মানে সিএমএ অ্যাপ্লাই করেছিলেন আপনার বিহাফে? হ্যাঁ হ্যাঁ, উনি অ্যাপ্লাই করে হার্ড কপি বের করেছেন, এটা HRMS থেকে বলেছিল। 7 তারিখে বের করেছেন। হ্যাঁ ওকে, 7 তারিখে আপনি সব কাগজপত্র জমা দিয়ে দিয়েছিলেন? আমাকে যা যা দিল, হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে ওখানে বসে করে দিয়েছি, কোনো অসুবিধার কিছু ছিল না। 70 হয়ে গেছে সব কমপ্লিট? না শুনুন না, আরো ব্যাপার আছে। আমি ভিআরে কি কি লাগে ডকুমেন্টস, সেটা আরেকজন যেটা বললাম যে সেপ্টেম্বরে ভিআর নিয়েছে, ওর কাছে সব আমি লিস্ট করে নিয়েছিলাম। ও বলেছি যে 5 কপি এটা বের করতে হবে, 10টা রেভিনিউ স্ট্যাম্প, একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প, ও আমাকে গাইড করেছিল, ফটো, জয়েন্ট ফটো, সিঙ্গেল ফটো। হ্যাঁ, তা আমি সেগুলো বলছি যে আমার তো 5 কপি লাগবে, এরকম আছে, একটা স্ট্যাম্প লাগবে, এইগুলো। উনি আমার কোনো কথাই শুনছেন না, মানে সবটাতে আমি যেন একটা একদম নতুন একটা আনকরা কেউ। আর আমি তো ঝগড়া করতে পারি না, আমার তো একটা আছে, আমি এটিকেটটা চিরকাল মেনটেন করে এসেছি, ব্যাংকে হোক, বাড়িতে হোক, আমার সোসাইটিতে হোক, এটিকেটটা আমি মেনটেন করি। হ্যাঁ, তো ওইটা সঙ্গে সঙ্গে হয়নি, ওটা কয়েকদিন পর, এই ডেটটা আমার মনে পড়ছে না, 7 তারিখে তো আমি দিয়ে দিলাম সব। এবার কয়েকদিন পর আমার ডাক পড়লো যে এই আরেকটা কপি লাগবে, একটা কপি কম ছিল, 4টে। না, 7 তারিখে কি আপনি সব সই টই করে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, সই করে দিয়েছিল। আর তারপরে পরবর্তী সাবসিকুয়েন্ট ডেটে যে গেলেন, সেখানে সেই সময় কি আরো কোনো এক্সট্রা ডকুমেন্ট দিয়েছিলেন? না, আরেকটা কপি, ওটা সই করতে বলেছিল, আরেকটা কপি বের করে। হ্যাঁ আচ্ছা, ওইটা সেই ডেটটা মনে পড়ছে না? হ্যাঁ, সেই ডেটটা এই মুহূর্তে মনে পড়ছে না। ওইটা আমার টেলিফোনের কল লিস্ট দেখলে হয়তো আমি মনে করতে পারি, একটু সময় নিয়ে আমার সবকিছু আমি সবই বের করতে পারবো, কারণ টেলিফোনের কল লিস্ট থেকে কবে কে কি বলেছে ওগুলো রেকর্ডিংও আছে, সেখান থেকে আমি একটু টাইম লাগবে আর কি ওগুলো বলতে।
আচ্ছা তো সেকেন্ড টাইম ডাকা হয়েছিল, তারপরে থার্ড টাইম ডাকা হয়েছিল, এটা বোধহয় ইয়ের শেষের দিকে, মানে ওই মাস জানুয়ারির শেষের দিকে চলে গেল বা মাঝামাঝি 20 জানুয়ারি। আমি দেখে বলতে আচ্ছা। পারবো, আমার তো এক কপি নিয়েছি ইয়েতে হুম, জেরক্স হুম, করে, হুম। আমাকে তাও দিতে চাইনি। কিন্তু আমি তো ওখানে এস্টাবলিশমেন্টে কাজ করেছি, আমি জানি। যাক, আমি যে ইয়েকে ওই মেসেঞ্জারকে দিয়ে ওখানকার ওখানে যে ইয়ে আছে, স্ক্যানার আছে, স্ক্যানার না ওই স্ক্যানার কাম জেরক্স আর কি, প্রিন্ট আউট, হুম, হুম। ওটা করে আমি আর একটা কপি রেখেছি, কারণ ওতে ক্যালকুলেশন সবই আছে। তো আবার ডেকেছে আরবিআই থেকে, আরেকটা কি ফর্ম দিয়েছে, এই করতে করতে অনেকটা দিনই গেছে। তো আমি জানি যে আচ্ছা। ভিআর এর ক্ষেত্রে দেরি হয়, ঠিক আছে, অসুবিধা নেই। হুম, হুম। আর আমি ওই অন্য ছেলেটার কাছেও খোঁজ নিয়েছি যে তুমি কতদিনে টাকা পেয়েছো, বলছে আমি সেপ্টেম্বরে ভিআর নিয়েছি, আমি অক্টোবরের প্রথম দিকে, আজকেও আমি ফাইনালি খোঁজ নিলাম যে আমি এই যেহেতু আমি এটা যোগাযোগ করেছি যে তুমি কতদিন পরে, বললো আমি অক্টোবরের 8-10 দিনের মধ্যে পেয়ে গেছিলাম লিভ স্যালারিটা। সেটা কিভাবে পেলো সেটাও বললো, ওর ব্রাঞ্চ ম্যানেজার খুব সাপোর্ট করেছিল, এইচআর মেল করেছিল এইভাবে। তো এবং বাকিগুলো পরে পেয়েছিলাম, আর পেনশনটা 2 মাসের হয়েছিল একসঙ্গে, পেনশনটা আরো পরে। হুম, ঠিক আছে, এগুলো তো হুম। ঠিক আছে, যেহেতু আপনি ভিআর, কি এখনো কিছুই পাননি? একটা কিছু পয়সা পাইনি, আমার কোনো ইয়ে নেই, মানে কোনো ফিক্সড ডিপোজিট আরডি কিচ্ছু জমা নেই। আর হুম, হচ্ছে ওডির ইন্টারেস্ট ডিউ হয়েছে, সেটা কিন্তু আমাকে বাজেভাবে বলেছে, আপনার ইন্টারেস্ট ডিউ হয়ে গেছে, ওভার ডিউ, ইন্টারেস্ট জমা হচ্ছে না কেন, ইনস্টলমেন্ট জমা হচ্ছে। আমি বললাম, "স্যার, আমার তো বেতন বন্ধ হয়ে গেছে, আমার তো ওটা তো অটো ডিডাকশন ছিল, অটোমেটিক জমা পড়তো না স্যালারি থেকে, বলতে ওটা আপনার ইয়ে করতে হবে, জমা দিয়ে দিন।" আমি বললাম, কোথা থেকে দেবো, আমার কাছে তো টাকা নেই, আপনি তো কিছুই দেওয়ার ব্যবস্থা করছেন না, এই লিভ এনক্যাশমেন্টটা তো তাড়াতাড়ি হয়, ওটাও। তো এইভাবে কথা হয়েছে। কয়েকদিন পর আবার আরবিআই থেকে এক অফিসার ফোন করলেন যে আপনার ওডিতে ইন্টারেস্ট এক্সিড করে গেছে লিমিট, আপনাকে এটা দিতে হবে। তাকেও আমি একই কথা বললাম যে আমার কোথায় টাকা আছে, আমি কখনো টাকা জমাইনি, তাছাড়া এটা তো এইটা কোথা থেকে অ্যাডজাস্ট হবে আউটস্ট্যান্ডিং, সেটা তো ওই ভিআর অ্যাপ্লিকেশন ফর্মেই পরিষ্কারই লেখা আছে, যে আমি মেনশন করা আছে যে পিএফ থেকে, ওটা একটা কলাম আছে, তাতে মেনশন করা আছে যে পিএফ থেকে অ্যাডজাস্টমেন্ট হবে। আর তাহলেও আমি ব্যাংকের অবস্থা জানি, আমি যদি লিভ এনক্যাশমেন্টটা পেয়ে যাই তাহলে আমি ইন্টারেস্টটা দিয়ে দেবো, ওটাকে ওভার ডিউটাকে এক্সিড করতে করে দেবো, এই আশায় যে ওর জন্য হয়তো আমি লিভ এনক্যাশমেন্টটা তাড়াতাড়ি পেয়ে যাবো, কিন্তু সেটাও হয়নি। এই অবস্থায় আমি কালকে আর উপায় না পেয়ে, মানে এটা তো অবশ্যই করা উচিত, কিন্তু আমরা হচ্ছে পুরনো 34 বছর 7 মাস চাকরি করেছি, তো হুম, ব্যাংকটা আমার ব্যাংক এইভাবে মনে হয় সবসময়। এই যে এখনকার দিনে কাস্টমাররা সার্ভিস পায় না, এটা অন্য অনেক কারণ আছে, কারণ এই যে ডিজিটাল ব্যাংকিং বা গ্রিন চ্যানেল, এগুলো ফুটফল কমানো, এগুলো কারণ আছে, কিন্তু কাস্টমারের অসন্তোষ বিভিন্ন দিক বিচার করে এগুলো নিয়ে আমি আর মাথা ঘামাতাম না, যখন যেমন সময়ের সঙ্গে সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়, তা নাহলে তো কম্পিটিশনে পারা যাবে না। এগুলো এগুলো আমার চিন্তা, আমি খুব অ্যালার্ট। মানে আগে আমরা বলতাম, এখন আর সে কথাটা নেই, স্টেট ব্যাংক ফ্যামিলি। আমি ওই এক্সিট ফিডব্যাক একটা হয় না, এক্সিট ইন্টারভিউতে, ওখানে ওইটুকুই লিখতে পেরেছিলাম, কারণ আমি বিতর্কিত কিছুই লিখতে চাইনি, আমি অ্যাভয়েড করতেই চেয়েছিলাম যে আমি শান্তিপূর্ণভাবে বাড়িতে থাকবো, এবং আমার রিজনটাও সেটা ছিল। দীর্ঘ 34 বছরের উপর চাকরি করে, স্যাটিসফ্যাক্টরিলি জব করে, এখন মনে হচ্ছে আমার এই সময় এটাই সঠিক সময় যে ভিআর নিয়ে ফ্যামিলির সঙ্গে হেলদি, স্ট্রেস ফ্রি, পিসফুল লাইফ লিড করব। তো এটাই আমার উদ্দেশ্য ছিল। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, ঠিক আছে, তারপর ধন্যবাদ, আপনার অনেকটা সময় নিলাম। না না না, আমি তো আশা করব, আমার একটা জিনিস আপনাকে বলে দিই, আপনি কাইন্ডলি কিছু মনে করবেন না, যেটা আমি ইয়ের লাস্টেও দিয়েছি, স্যার প্লিজ লেট মি স্টে অ্যালাইভ, লেট মি অ্যান্ড মাই ফ্যামিলি স্টে অ্যালাইভ, মানে তো আমার আপনার এখন ওই মেন চিন্তা হচ্ছে সুপারঅ্যানুয়েশন বেনিফিটটা পাওয়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। কিন্তু পাশাপাশি আমি তো ওইটা ব্যাংকের উপর ব্যাপার। পিএফ যেটা পাবেন, হ্যাঁ পিএফটা কর্পোরেট সেন্টার ছেড়ে দিলে আপনার একটা ওখানে বিজিএল অ্যাকাউন্ট আছে ব্রাঞ্চে, হ্যাঁ, সেখানে জানি credit জানি হয়ে জানি, যাবে। হ্যাঁ, পার্কিং হবে, হ্যাঁ ঠিক। হ্যাঁ, ওখানে গ্র্যাচুইটি এবং পিএফ এর ক্ষেত্রে দুটোই ওই স্টেজে আছে। আচ্ছা, আন্ডার ঠিক প্রসেস, আছে, হ্যাঁ আমাদের প্রসেস হয়ে গেছে, ওটা কর্পোরেট সেন্টার ছেড়ে দিলেই আপনার ওখানে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে,
লিভ স্যালারিটা নিয়ে আমার যেটা আমি আশা করেছিলাম যে যেটা হ্যাঁ, সময় লাগার কথা না। তাহলে কমপ্লেন যেটা করেছেন ওটাতে স্টিক থাকছেন তো, হ্যাঁ? না উইথড্র করে নেবেন? ও আচ্ছা। কারণ ওটা পেয়ে যাবেন, খুব শিগগিরই পেয়ে যাবেন পয়সাগুলো। হ্যাঁ, আমাদের পয়সাগুলো। এখানেও প্রসেসিং হয়ে গেছে। হুম হুম হুম। In that case, are you sticking with the complaint or withdrawing it? আমার চাকরি ছাড়ার কারণটা ওটাই। কারণ টেকনিক্যাল গ্রাউন্ডে আমি যে আটকে যাব আমি জানি, আমাকে বলেছে, আমি তো ব্যাংকের জানি যে এরকম কিছু কিছু হয়, হয়তো আপনিও জানেন নিশ্চয়ই, যে ম্যানেজার বা সেরকম কেউ কোনো স্টাফ একটু বেশি কিছু অপ্রিয় জায়গায় চলে গেলে ওই কাস্টমারের কাছ থেকে একটা কমপ্লেন অবটেন করে নেয়, হ্যাঁ, তারপরে সেটার উপর অ্যাকশন নেয়। সেই ইঙ্গিতটা আমাকে দিয়েছিলেন। এই কাস্টমারটা তো লেখাপড়াই জানে না, শুধু সই করতে জানে। না না, সেটাই বলছি। তাহলে আপনি যে কমপ্লেনটা করেছেন সেটা কি উইথড্র করছেন না থাকছে? থাকুক না, থাকলে আমার ক্ষতি কি? আমি মানে সবসময় সহযোগিতা করবো, আমার কি কোনো ক্ষতির কিছু আছে? আমাকেও একটু সাহায্য করুন, কারণ আমি বাঁচতে চাই একটু সুস্থভাবে, এইটাই আমার সবচেয়ে বড় কামনা। ওকে ওকে ওকে, ঠিক আছে। আর ব্যাংকের ওই আমি সেখানে লিখেছি যেটা ব্যাংকের ফেম এবং ব্যাংকের সিকিউরিটির জন্য আমি চিন্তান্বিত, এই জন্য আমি ব্যাংককে জানালাম, ব্যাংক যা করবে করবে। আর আমি চাইবো যে আমার সিকিউরিটিটা আমার একটু যাতে বাঁচতে পারি শান্তিপূর্ণভাবে, শরীরটা অ্যাংজাইটি ফ্রি করে, এইটুকু চাই আমি শুধু। ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা স্যার, আপনার নাম? আমার নাম দেবাশিস রায়। কলকাতায় রয়েছো না? এটা হ্যাঁ, LHU PPG ডিপার্টমেন্ট। পিপিজি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।